জীবন মানুষকে অনেক কিছু শেখায়, ভালো মন্দ অনেক কিছু। আমরা জীবনে চলার পথে অনেকের সাথেই ভুল করে থাকি, যে ভুলটার মাসুল দিতে অনেক কষ্ট হয়ে যায়। আজকের গল্পটা এমন কিছু নিয়ে লেখা। শুরুতে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম প্রিন্স আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে, অনেক দুষ্ট আর ফাজিলের হাড্ডি। এক কথায় মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাই। গল্পের সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই হতচ্ছাড়া, ঘুম থেকে কখন উঠবি? সকাল কয়টা বাজে? ওইদিকে কি তোর কোনো খেয়াল আছে নাকি? হারামজাদা কোথাকার, খালি ঘুম আর ঘুম। বলি, এত ঘুম কই থেকে আসে শুনি? আরে মা, এত বকাঝকা করছো কেন শুনি? এখন ঘুমাবো না তো কখন ঘুমাবো? আর আমি ঘুমালেই তো তোমার এই ভাঙা রেডিও শুরু হয়ে যায়, তাই না? কি বললি তুই, হারামজাদা? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। এইদিকে আম্মু শুরু হয়ে গেল। এখন বুঝতে পেরেছি এখানে থাকলে আমার আর রক্ষা নাই, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। আর এইদিকে তো আম্মু আমাকে বকা দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। আমি এমনই, আম্মুর বকা না খাইলে আমার দিন যেন পারই হয় না। অনেক তো ভকভক করলাম, তো চলেন এখন নিচে যাওয়া যাক। আবার তো কলেজেও যেতে হবে, তাই রেডি হয়ে নিচে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আম্মু, হো আম্মু গো, খাবারটা দিয়ে যাও, অনেক বেলা হয়ে গেছে। আবার তো কলেজেও যেতে হবে, তাই না? হারামজাদা, তুই আমার সাথে একটা কথাও বলবি না। আম্মু, ও আমার সোনা আম্মু, আমি না তোমার ভালো ছেলে, এবারের মতো মাফ করে দাও। শয়তান ছেলে, ভালোই তো পাম মারা শিখে গেছিস। আচ্ছা বস, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু, তা আম্মু, আব্বু কোথায়? তাকে তো দেখছি না, উনি কোথায়? আর একটা কথা, আমার আব্বু কিন্তু অনেক বড় ব্যবসায়ী এবং আমাদের কোম্পানি টপ 5-এ আছে। তোর আব্বুর কি যেন দরকারি একটা মিটিং আছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। ও আম্মু, একটা কথা বলি। কি কথা বল। আম্মু, বয়স তো অনেক হলো, আর এই শীতে বউ ছাড়া কেমনে থাকবো বলো? আমার একটা বিয়া করায় দাও না আম্মু। আমার না অনেক দিনের ইচ্ছে, একটা লাল টুকটুকে বউ হবে, আর তোমার কাজে একটু সাহায্য করবে। ওরে হারামজাদা, এই ছিল তোর মনে? তুই দাঁড়া, আজকে তোকে বিয়ে করা বের করছি। নিজেই খাস বাপের হোটেলে, আবার বিয়ে করতে চাও, তাই না? আরে আম্মু, আমার বাপের কি কম আছে নাকি যে আমার কাজ করতে হবে? তুই কি কলেজে যাবি নাকি আমি তোরা ঝাড়ু পিটা করবো? থাক আম্মু, তোমার আর কষ্ট করে আমাকে ইনসাল্ট করতে হবে না। আমি বরং কলেজেই চলে যাই। আজকে আবার আমার কলেজের প্রথম দিন। শুনেছি কলেজে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। যাই, গিয়ে দেখি দু একটা পটাতে পারে কিনা। কলেজের কাছে আসতেই দেখলাম একটা কুকুর পেছন থেকে ধাওয়া করতেছে। আমি আবার কুকুর দেখে অনেক ভয় পাই, তাই চোখটা বন্ধ করে খিচ্চা দিছি এক দৌড়। এক দৌড়ে ধপাস করে যেন কেশির ওপরে পড়লাম, আর ঠোঁটটা যেন নরম কেচির ওপরে পড়ে আছে, আর আমিও মনে হয় কোনো নরম দেহের উপরে পড়ে আছি। ভালো করে চোখ খুলতে দেখতে পেলাম একটা মেয়ের উপরে পড়ে আছি, আর আমার ঠোঁট আর তার ঠোঁট, উফ, আমি কমু না, আমার শরম করে। আর আমার পাঠক পাঠিকারা তো এক্সট্রা অর্ডিনারি, তারা তো আগেই বুঝে গেছে তাদের প্রিন্স ভাই কামটা কইরা ফেলাইছে। তখন মেয়েটা বলল, এই বদমাইশ ছেলে, আমার উপর থেকে ওঠ আর আমাকে ছাড় বলছি, নাহলে কিন্তু আর কিছু বলতে দিলাম না। চান্স যখন পেয়েছি, এ চান্স কি আর ছাড়া যাবে? দিলাম ঠোঁটের মধ্যে একটা লাভ বাইট, আর তখন মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ওপরে উঠে দিল ধাস করে কয়েকটা থাপ্পড়। শালির হাতে জোর আছে বলতে হবে। উফ, কি ব্যথা! থাপ্পড়গুলো দিয়ে হন হন করে চলে গেল। আর আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ দেখলো কিনা, কিন্তু কাহিনিটা আসলে কলেজের আশেপাশে একটা চিপাগলির মতো রাস্তা আছে, মানে হলো 2 রুম পাশাপাশি, তো ওই সামনে যাইতে হলে ওই চিপা রাস্তা দিয়ে যাইতে হয়, তাই কেউ দেখে নাই। যাক বাবা, বাঁচা গেল। আহা, এই ছোট পোলাটা আজকেই ফার্স্ট টাইম ঠোঁটে ছোঁয়া পেল। উফ, কি মজা! মনটা চাইতেছে আরেকটা খেয়ে আসি। না থাক গা ভাই, শালের হাতে যে জোর, আমার আর আশও রাখবো না। অনেক হয়েছে, এখন ক্লাসে যাই। রুমে আসতেই আমার হারামি বন্ধু আমারে বলল, কিরে হালা, খবর কি তোর? এই তো হালা, ভালো তো। তোর খবর কি? আর মাহির সাথে কেমনে কি চলে মামা? কিস্টিস দেয় নাকি? হালা রাম ছাগল, ও আমারে বাল দিব, খালি বলে বিয়ের পর আর বিয়ের পর। এখন পর্যন্ত হাত ধরা ছাড়া কিছুই হয় নাই। কস কি মামা? আর আমারে দেখ, প্রেম ভালোবাসা না করেও আজকে একজনকে কিস করে দিয়েছি, আর সাথে একটা লাভ বাইটও দিয়েছি।
যদিও সাথে কয়টা থাপ্পড় ফ্রিতে খেয়েছি, ওইটা ব্যাপার না, কিস তো পাইছি তাই না? আয় হায় মামা, করছোসটা কি আর কেমনে কি কাহিনীটা বল আগে। দাঁড়া বলছি। তারপর সব খুলে বললাম। মামা তুই এক জিনিস, তা বলার বাইরে। আর শালা আমারে দেখ, হাতটা ধরা ছাড়া কিছুই করতে পারলাম না। আরে মামা বাদ দে, এখন আফসোস করে কোনো লাভ নেই। আর তখনই স্যার চলে আসে আর আমরা ক্লাস করতে লাগলাম। আর ওইদিকে কুত্তা ফাজিল উগানটা নাজিরিয়ান বদর পিকনিক জামাই আমার সব নিয়ে নিল রে, শয়তান ছেলে কোথাকার। যদিও ছেলেটার ছোঁয়ায় আমার এত বছরের যৌবনে কেমন যেন একটা ভালো লাগছিল। আসলে পড়াশোনার চাপে পড়ে প্রেম ভালোবাসা আর বিয়ে থেকে দূরেই ছিলাম, তাই পুরুষ মানুষের ছোঁয়া কী জিনিস তা কখনো বোঝাই হয়নি। কিন্তু আজ এই ছেলেটার ছোঁয়ায় আমার এমন লাগছে কেন, বারবার মনে হচ্ছে ছেলেটার কাছে ফিরে যাই। উফ, আমার মাথাটা মনে হয় পুরাই গেছে। মায়া ভালো হয়ে যা, ছেলেটা তোর ছাত্র আর তুই কিনা ওই ছেলেটাকে নিয়ে এসব ভাবছিস। ছি 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 ছি, তোর লজ্জা হওয়া উচিত। এগুলো সমাজ কখনো মেনে নেবে না। মনটাকে কেন যেন বুঝাইতেই পারতেছে না, বারবার বেহায়ের মতো ওই পিচ্চি আর কিউট ছেলেটার কথা ভাবছি। মায়া ম্যাম এগুলোই মনে মনে ভাবছে আর নিজে নিজে নিজেকেই গালি দিচ্ছে। আর এদিকে স্যারের ক্লাসও শেষ হয়ে গেল। এখন অন্যজন আসলো, যাকে দেখে আমার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। হায় আল্লাহ, আমি কাকে দিয়েছি? এই তো সেই মেয়েটা যাকে তখন আমি করেছিলাম। খাইছে রে, এখন আমার কি হবে? আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাও। আর জীবনেও এই মেয়েটাকে থুর, মেয়েটা মেয়েটা বলছি কেন? এ তো আমাদের ম্যাম। ম্যামের সাথে আর বাজে ব্যবহার করা যাবে না, তাহলে আমার কপালে অনেক কষ্ট আছে। আর ওইদিকে ছেলেটা কত কিউট, মন চাই কামড় দিয়ে একদম খেয়ে ফেল। ধুর, আমার মাথা মনে হয় পুরাই গেছে। না, এগুলো আর ভাবা যাবে না, এখন ক্লাসে মনোযোগ দিতে হবে। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো বলো? জি ম্যাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? জি, আমিও ভালো আছি। আর আমি হলাম তোমাদের মায়া ম্যাম। আর তোমাদের নাম কি একজন একজন করে বলো। জি ম্যাম। তারপর সবাই সবার নাম বলল আর সবার শেষে আমার পালা এলো। ম্যাম, আবার নাম হলো প্রিন্স আহমেদ। ও আচ্ছা, সবাই বসো। আর আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, তাই সবার সাথে আড্ডা দিব। কি বলো সবাই? ঠিক আছে ম্যাম। তারপর আর কি সবার সাথে ম্যাম আড্ডা দিল আর আমার দিকে একটু পর পর কেমন করে যেন তাকাতো। এতে করে আমি ভয়ে চুপসে গেছি। এটা দেখে সুজন আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই মনে হয় ভয় পেয়ে আছিস, আর এমন চুপসে গেছিস কেন? আর বলিস না বন্ধু, আমি তখন যাকে কিস করেছিলাম সেটা আর কেউ না, ওই মায়া ম্যামটাই ছিল। আয় হায় মামা, কস কি শেষমেশ কিনা ম্যামকেই কিস করতে গেলে? আরে মামা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আরে শব্দ সই কুকুরটার। আজকে যদি আমাকে অমন করে ধাওয়া না করতো তাহলে কিছুই হতো না। সবই বুঝলাম, তা এখন কি করবি ভাবতেছিস? কি আর ভাববো বল, এখন তো ম্যামের কাছে মাপ চাওয়া ছাড়া আর উপায় দেখছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মাফ চেয়ে নিস ম্যামের থেকে, বুঝেছিস? আমিও এটাই ভাবতেছি বন্ধু। যাই বলিস না কেন, আমি কিন্তু ম্যামকে ভালোবেসে ফেলেছি। হালা, তোর কি মরার ইচ্ছে হয়েছে নাকি? अरे प्रेम करना है तो डरना क्या, मेरा दिल में तो कुछ कुछ होता है रे पागला। শালা, তোর যা ইচ্ছে হয় কর, আমি তোর আশেপাশে নাই। যা শালা, তোর থাকতেও হবে না। এরপর ক্লাস শেষ হলে ম্যামের পেছন পেছন যাইতে থাকি। তখন ম্যাম আমাকে বলল, এই বদমাইশ ছেলে, আমার পিছন পিছন আসতেছো কেন? একদম থাপ্পড় খেয়ে কি তোমার শিক্ষা হয়নি? বেয়াদব ছেলে কোথাকার। আই হাই ম্যাম, এমন করে বলেন না, প্রেমে পড়ে যাব তো, অলরেডি পড়েও গেছি মনে হয়। কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। তোমাকে তো আমি কি করবো আমি নিজেও জানি না। মনে 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 বললাম, ইস, ইচ্ছে তো করছে তুই কামড় দিয়ে একদম খেয়ে ফেলি। উফ, কি লোভনীয়। না, মনে তো হইতেছে আমি পুরাই মাতার হয়ে যাইতেছি। আর একটু এখানে থাকলে না মনে হয় নিজেকে আর কন্ট্রোলই করতে পারবো না। আরে আমি তো মজা করছি ম্যাম, আসলে তখনকার ওই কাহিনীটার জন্য আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আপনি আমাকে মাফ করে দেবেন ম্যাম। তখন আমার ওইটা করা উচিত হয়নি, প্লিজ ম্যাম আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম।
আর এরপর থেকে যেন এরকম না হয়, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। হায় রে, তুই যা বলো তাড়াতাড়ি বল, আমি যা নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, ইচ্ছে করছে যে তোকে কিস করে ফেলি। না মানে আসলে আপনি সিঙ্গেল নাকি বিবাহিত? আমি সিঙ্গেল আর অবিবাহিত। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। আর আমি তো আমাকে তার নেশায় যেন আরো বেশি করে আসক্ত করে তুলতেছে। ও বুঝতেছে না কেন যে আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না। ও তাই নাকি? তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার। তোমার লাইন ক্লিয়ার মানে কি বলতে চাইছো তুমি? আসলে না মানে ম্যাম, আমি আপনাকে না মানে ইয়ে মানে তোর কি বলবে তাড়াতাড়ি বলো তো, মাথা গরম করো না কিন্তু। উফ, শালা যা বলবি তাড়াতাড়ি বল না, এমনিতে নিজেকে ধরে রাখতে পারতেছি না আর উনি নাটক শুরু করছে। আসলে আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি বলেই আমি একদরে বাসায় চলে এসেছি। আর ওইদিকে ওরে হারামি, আমিও তোকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু তোকে কিভাবে বলবো বল? আমি যে তোর অনেক সিনিয়র আর তোর ম্যাম হই। আমি আর নিজেকে যে কন্ট্রোল করতে পারতেছি না, কি করব? আমি যা পারতেছি না। যাই হয়ে যাক, তোর থেকে আমাকে দূরে থাকতেই হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হি মজাই মজা। কিরে হারামজাদা, আবার কার পাকা ধানে মই দিয়ে আসলি রে? তোর তো কোনো আবার খায়া দেয়া কাজ নাই, তাই না? মা দেখো, আমাকে ইনসাল্ট করবা না। আমি যথেষ্ট ভালো আর ভদ্র একটা ছেলে, বুঝেছ? যদিও মাঝে সাঝে একটু দুষ্টুমি করে এরোর গাছের ফল সাফ করে দেই, সেটা বড় কথা নয়, বুঝেছ? আমি জানি বাবা, তুমি কত ভালো আর ভদ্র, বুঝছো হারামজাদা কোথাকার। আর হাত মুখ ধুয়ে খেতে আয়, আমার কাজ আছে। আম্মু, ও আম্মু, একটা বিয়ে করাই দাও না। এই শীতে আর একা থাকতে ভালো লাগে না। বিয়ে করবি তাই না? আজকে থেকে তোর খাওয়া বন্ধ, যা ভাগ। আমার শোনা আম্মু, আমি তো মজা করেছি, তাই বলে তুমি আমার সাথে এমন করতে পারো না। আজকের মতো তোকে মাফ করে দিলাম, আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর বিয়ের কথা বলবি, ওকে? আম্মু, আমি কি তোমার পায়ে দাঁড়িয়ে আছি নাকি? আমি তো আমার নিজের পায়ে দাঁড়িয়ে আছি। ওরে হারামজাদা, আমি তো এটা কথার কথা বলছি, আর তুই কি না? দাঁড়া, আমার ঝাড়ুটা কই? তোরে নিজের পায়ে দাঁড়ানোর মজা হাড়ে হাড়ে বুঝাচ্ছি। আম্মুর এই কথা শোনার পর আমাকে আর পাইকে আমি এক দৌড়ে আমার রুমে এসে পড়েছি। তারপর গোসল করে নিচে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আম্মু, ও শোনা আম্মু, খেতে দাও না, অনেক ক্ষুধা লেগেছে। তারপর আম্মু খাবার দিল, আর আমিও খাবার শেষ করে রুমে আসলাম ঘুমানোর জন্য। আমার আবার একটা বদ অভ্যাস আছে, বিকেলেই ঘুমিয়ে যায়। ঘুমানোর জন্য বিছানায় শোয়ার সাথে সাথে আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে গেল, আর মুখের কোণায় মুচকি হাসি চলে আসলো। মনে মনে ভাবছি, যদি মেয়েটা আমার বউ হতো তাহলে এই শীতে গোসল কত প্রকার আর কি কি তা ম্যামকে ভালো করে বোঝাইতাম। উফ, ম্যাম কি হট, দেখলেই শুধু করতে মন চায়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। আর ওইদিকে ওহ, ছেলেটা আমাকে পুরো পাগল করে দিবে। আমি যা নিজেকে আটকাইতে পারতেছি না। যদি ওই ছেলেটাকে পেতাম না, তাহলে ওকে কিস করতে 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 একদম খিচে করে ফেলতাম। উফ, আমি কি যাতা ভাবছি, ওকে আমি প্রেগনেন্ট করে ফেলতাম কিস করতে করতে। তা প্রেগনেন্ট তো আরও হবে না, প্রেগনেন্ট তো হবো আমি। উফ, ওকে নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা মনে হয় পুরো গেছে একদম। কিরে মায়া, কলেজ থেকে আসার পর থেকে কি এমন ভাবছিস রে? কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে তোকে। আরে মা, কাকে নিয়ে আর ভাববো বলো? তোমার মেয়ের জামাইকে নিয়ে ভাবতেছি। ওফ, কি কিউট। আয় হায়, এটা আমি মাকে কি বলে ফেললাম? আসলে ওই ছেলেটাকে নিয়ে ভাবতে ভাবতে না আমার পুরো মাথাটাই গেছে মনে হয়। মানে আম্মু, কিছু না। আমি না মনে হয় শুনলাম তুই মনে হয় মেয়ের জামাই নিয়ে কিছু বললি। আরে না মা, আমি তো মজা করছি। ও আচ্ছা, বুঝলাম। আর তোকে একটা কথা বলি, বয়স তো আর কম হলো না। এতদিন তুই যা বলেছিস তাই শুনেছি, এখন কিন্তু আর শুনবো না, বুঝছিস? এখন একটা বিয়ে করে নে। আর বয়সও অনেক হয়ে গেল, বুড়ি হয়ে গেলে কেউ তো আর তোকে বিয়ে করবে না, তাই না? বলছি কি, এখন একটা বিয়ে করে নে। অনেক তো নিজের ইচ্ছা মতন চললি, আমাদের তো ইচ্ছে হয় তোর একটা বিয়ে হোক, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার কর। মা,
আর কিছুদিন সময় দাও, তারপর না হয় তুমি যা বলবে তাই শুনবো। এখন খাবার দাও, অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, খাবার টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। ঘুম থেকে উঠি আমার বন্ধু রাফির ফোন পেয়ে। খিরে হারাবি, আমার এত সাথের ঘুমটার 12টা বাজালি কেন? আর বলিস না বন্ধু, আজকে খেলা আছে তাই ফোন দিলাম। তো ব্যাটটা নিয়ে বের হ। কাদের সাথে খেলা দিলি রে? আর বলিস না, জনিদের সাথেই দিছি। কি বললি? আমি যাবো না, তোরাই যা। ওরা সব কয়টা অলসের দল, খেলা দিবি একটায়, আসবো যাইয়া 5টায়। আরে বন্ধু, আজকে ওরা মাঠেই আছে, প্যারা নিও না। সবই বুঝলাম। আচ্ছা যা তোরা, আমি বাইক নিয়ে বের হব। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে যা তোরা, আমি বাইক নিয়ে একটু পরই বের হইতেছি, তোরা যা। তারপর আর কি, ওরা চলে গেল আর আমিও বাইক আর ব্যাট নিয়ে বের হব। তখন মা ব্যাট দেখে কতক্ষণ বকাঝকা করলো। আসলে এখনকার দিনকাল ভালো না, সামান্য একটু হলেই মানুষ কি থেকে কি করে ফেলতেছে, তাই আম্মু অনেক ভয় পায় আর আমাকে খেলাধুলাও করতে দিতে চায় না। তো যাই হোক, একটা কথা আছে না, নিজে ভালো তো পুরো জগৎ ভালো। তারপর আর কি, আম্মু বকা খেয়ে বাইকটা নিয়ে সোজা খেলার মাঠে চলে গেলাম। আজও সেম কাহিনী। রাফি, তোরে তো আজকে খাইছি শালা, তুই না বললি ওরা মাঠে? বন্ধু, আমার কি দোষ বলো? তারাই তো বললো ওরা মাঠেই আছে। শালা, ওরার জীবনে মানুষ হইল না, সব কয়টা হারামির দল। তারপর আর কি, প্রায় 1 ঘন্টা পর ওরা সবাই আসলো আর খেলা শুরু হয়ে গেল। প্রথমেই আমরা বোলিং পাইলাম, ওরা 12 ওভারে 150 রান টার্গেট দিল। এখন আমাদের ব্যাটিংয়ের পালা। সবার প্রথমে আমাদের 2 হার্ড হিটার নামলো। ওরা ভালোই খেললো, রানও মোটামুটি ভালো হয়ে গেছে। তার একটু পর বাংলাদেশের উইকেট যেমন করে যায় তেমন করে যাওয়া আসা ধরলো। এখন আর কি করার, সবারই মাথায় হাত। এখন 6 বলে 6 রান লাগে, আর বাকি আছি আমি আর একটা বন্ধু। আমি আগে নামেনি, এরও কারণ আছে। তা হলো ক্যাচ হতে গিয়ে নখে এমন ব্যথা পেয়েছি যে ব্যাটটাও ঠিকমতো ধরতে পারতেছি না। তাও এখন আর কিছু করার নাই, নামতেই হবে। তারপর প্রথম বলেই ইয়র্কার দিল, ব্যাটে আর বলটা লাগাতেই পারলাম না। এখন কি করব কিছুই মাথায় ঢুকতেছে না। তারপরের বলেই হাইনো বল করলো, বলের সাথে আমিও চোখ বন্ধ করে দিলাম বাড়ি। তারপর আর কি, যা হওয়ার তাই হলো, একেবারে 6 হয়ে গেল আর আমরা জিতে গেলাম। আর খুশিতে সবাই পুরো নাচানাচি শুরু করে দিয়েছি। আসলে আমরা সামান্য থেকে সামান্য খেলা হলেও অনেক সিরিয়াস হয়ে খেলি, তাই সব খেলায় এনজয়টা বেশি হয়। এরপর আর সবাই যার যার বাসায় চলে আসলাম। আর হালকা পড়াশোনা করে খাওয়া দাওয়া করে যখনই ঘুমাতে যাব তখনই ম্যামের কথা মনে পড়ে গেল। আর ম্যামকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। আর অন্যদিকে মায়ের আম্মুকে বলছে, আচ্ছা মায়ার আম্মু, অনেক তো হলো, এখন তো মায়ের বিয়েটাও দিতে হবে। তা তুমি কি বলো? ওরে কি বলছো যে আমার বন্ধুর ছেলের সাথেই ওর বিয়ে হবে? না, তা তো বলিনি, আর বলবই বা কি করে? তোমার মেয়ে তো এখনো সময় চাইছে, আরো পরে করবে বিয়ে, এখন আমি করব বলো? ওকে বলে দিও যে ও যেন কোনো ছেলের সাথে আবার প্রেম ভালোবাসা না করে। আমার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই বলছি। ঠিক আছে। মায়া, এই মায়া, তোকে একটা কথা বলার জন্য আসলাম। কথাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস, বুঝছিস? কি কথা মা? আর তুমি এমন করে কথা বলো কেন? তোর আব্বু তার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছে, তাই তুই যেন কোনো প্রেম ভালোবাসায় না জড়াস, এটা মাথায় রাখিস। আর এটা তো ভালো করেই জানিস তোর আব্বু যেটা কথা দেয় সেটাই করে, তাই তোকে আগে থেকেই বলে দিলাম। মা, তুমি এটা কি বলছো? আমার কথা কি তোমাদের কাছে কোনো মূল্য নেই? সেটা আমাকে না বলে তোর বাবাকে বল। আর এখানে ছেলেটার ছবি। মা, আমি বলতে পারবো না, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। তুই খুব ভালো করেই জানিস যে তোর বাবা একবার যেটা বলে এই কথার কোনো নড়চড় হয় না। মায়া কি করবে বুঝে উঠতে পারতেছে না, তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আর তার আম্মু চলে গেল, কেননা মায়ের আব্বুর ওপর কথা বলার সাহস কারোই নেই। আর এদিকে মায়া কান্না করতে করতে হঠাৎ চোখ যায় ছবিটার দিকে। চোখ পড়তেই যেন চোখগুলো ছানা বড়া হয়ে যায়, কারণ ছবিতে যে মানুষটি আছে ওই মানুষটার কেউ নয়, সেটা হলো প্রিন্স, যাকে সে একদিনেই অনেক ভালোবেসে ফেলেছে।
এটা দেখে মায়া মনে মনে বলছে, তোর মাথা মোটা, আগে তো ভালো করে দেখবি ছবিটা, তারপর না হয় কান্না করবি। এমনি এমনি কান্নাগুলো সব বৃথা গেল। আব্বু, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভালোবাসার মানুষটাকে আমার জন্য সিলেক্ট করার জন্য। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। এখন যদি তাকে কাছে পাইতাম রে, আপুর বন্ধুর ছেলে, তাহলে আজকেই তোরে একেবারে প্রেগনেন্ট বানায় ফেলতাম। তোর কি চা বলতেছি, আমার তো দেখি আপুর বন্ধু ছেলে পুরাই খেয়ে ফেলছে। আর আর খারাপ করবে না কেন, এত কিউট দেখতে। আর তার মধ্যে ফার্স্ট টাইম আমার ঠোঁটে কেউ লাভ বাইট দিয়েছে। তাকে ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে? বাট এটা প্রিন্সকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে এতটাই ভালোবেসে ফেলেছি। এগুলো ভাবতে ভাবতে মা যে কখন ঘুমিয়ে যায় নিজেও যায় না। আর এদিকে আজকেও আম্মুর ডাকাডাকিতে ঘুম ভাঙে। উফ মা, তোমার ভাঙা রেডিওটা অফ করো তো। রোজ রোজ কিন্তু এগুলো আর ভালো লাগে না, যত সব আজাইরা। কত করে বললাম একটা বিয়া করায় দাও, তা তো দিলা না। তাহলে তো আর তোমার এই ভাঙা রেডিওটা শুনতে হতো না। কি বললি তুই? আজকে তোর খবর আছে? অমনি আম্মু আমাকে ঝাড়ু পেটা শুরু করলো। বাকিটা না হয় ইতিহাসে থাক। আর আপনারা কে কে এই ঝাড়ুর বাড়ি খেয়েছেন কমেন্ট বক্সে বলে যান। তারপর খাওয়া দাওয়া করে কলেজে চলে আসলাম। আর কলেজে আসতে দেখতে পেলাম আমার বন্ধু রাফিয়া সুজন বসে আড্ডা দিচ্ছে। তাই আমিও সোজা ওদের ওইখানে চলে আসলাম। কি রে হারামি দল, কি অবস্থা তোদের? আমাদের তো ভালো। আর তোর কি অবস্থা? এই তো মোটামুটি ভালো, আবার ভালোও না। কিরে মামা, কাহিনী কিরে? তো কেমন আপসেট মনে হচ্ছে কেন? আর বলিস না মামা, কত করে বাসার সবাইকে বলি যে একটা বিয়ে করায় দাও। তোরাই বল, এই শীতের মধ্যে কি আর একা একা থাকতে ভালো লাগে বল? হরে মামা, কি আর কমু দুঃখের কথা। আমার যে রাতে ঘুমই আসে না, হাত পা পুরো ঠান্ডা বরফ হয়ে যায়। হরে মামা, আমারও তো একই অবস্থা। কি আর করমু, কিছু তো করারও নাই। বাসায় বলতে গেলে বলে তুই তো খাস বাপের হোটেলে, আর বিয়ে করতে চাস। তখন আর কিছু বলতে পারি না রে বন্ধু। হরে মামা, আর বলিস না, আমার তো সেম কাহিনি। তাই আজকে রাগ করি আম্মুকে যা নয় তাই বলেছি। আর এটা শুনে আম্মু আমাকে ঝাড়ু দিয়ে এমন মারটাই না মারলো যে আমি পুরো পগার পার। হাই হাই মামা, কস কি তুই দেখি সেই মাল। হালা, বেশি ফাল পারো না, তাহলে কিন্তু চাকরি থাকবো না। আর রাফি, কালকে কলেজে আসলি না কেন? আর বলিস না, ঘুম থেকে উঠতেই পারিনি। মামা, তুই তো অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছিস। কালকে প্রিন্স যা করছে তুমি শুনলে পুরো ভুদাই হয়ে যাবা। প্রিন্স কি করছিস রে মামা? ধুর, আমি কমো না, আমার শরম করে। সুজন তুই বল। ওয়েট মামা, বলতেছি শোন, তারপর সব খুলে বললাম। হাই হাই মামা, করছোসটা কি? ও সুজন তো প্রেম করেও কিস টিস কিছুই করতে পারলো না, আর তুই কি না সোজা লাভ বাইট দিয়ে দিলি? আয় হাই মামা, তুই তো একটা মাল। বুকে আয় বন্ধু, বুকে আয়, তুই তো আমাদের লিজেন্ড। সুজন তোর কাছ থেকে কিন্তু ওর কাছ থেকে তোর কিন্তু কিছু শেখা উচিত। হাল আর পোহালা, কালকে প্রিন্সের কাহিনী দেখে জোর করে মাহিকে কিস করতে গেছি। তারপর দেখ বাকিটা ইতিহাস। আয় হাই বন্ধু, এর জন্যই তো বলি তোমার গালগুলো এমন লাল কেন। আরে বন্ধু, কিছু মনে করো না, একদিন তোমারও দিন আসবে। রে বন্ধু, ওরা আমি অনেক ভালোবাসি, আর মাহিও আমাকে অনেক ভালোবাসে। তাই এগুলো নিয়ে আর জোর করব না। যা হবে সব বিয়ের পর হবে। বন্ধু, বিয়ের পর যত খুশি তত জাতাজাতি কইরো, কেউ কিছুই বলবো না। কি বললি শালা, তোর মুখে কি কিছুই আটকায় না? না রে বন্ধু, আমি তো এমনই, তুমি তো এটা ভালো করেই জানো। আচ্ছা, সবই বুঝলাম। এই প্রিন্স, দেখ দেখ মায়া ম্যাম আসছে। কই দেখি, আসলেই তো মায়া ম্যামি আসতেছে। আয় হায়, নীল শাড়িতে তো পুরাই আগুন লাগতেছে। কস কি মামা, এইটা তাহলে তোর আইটেম? হালা, আইটেম কারে বলস? ওইটা ভাবি হয় তোর। আরে মামা বাদ দে, ভাবি কিন্তু দেখতে পুরাই আগুন। আমারও যদি এমন কেউ হতো তাহলে তো চুম্মাইতে চুম্মাইতে প্রেগনেন্ট করে ফেলাইতাম। হালা, নজর ঠিক কর, না হলে চোখ কেলে দিমো। তখন মায়া ম্যাম আমাদের কাজ দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে, আমার কিউট পিচ্চিটাকে যেন আজকে আরো বেশি কিউট লাগছে। মনে হচ্ছে কোলে বসে এক্ষুনি কিস করে দিই। মায়া ম্যামকে দেখে আমি গান শুরু করলাম। পড়ে না চোখের পলক,
কি তোমার রূপের ঝলক। এই বেদব ছেলে, মেয়ে দেখলেই গান গাইতে ইচ্ছে করে তাই না? থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেবো। কথা বলেই আমি আমার ক্লাসে চলে আসলাম। আচ্ছা সবাই এখন ক্লাসে চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তারপর আমরা সবাই ক্লাসে চলে আসলাম। একটু পর স্যার আসলো ক্লাস করানোর জন্য। সবাই স্যারের ক্লাস মন দিয়ে করলাম। তারপর আসলো ম্যামের ক্লাস। আমি তো ম্যামের দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা দেখে ম্যাম মনে মনে বলছে, ওই পিচ্চি, তুই আমাকে আর পাগল করিস না রে। আমি যে আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, মনটা চাইতেছে তোকে। এইভাবে ম্যামকে দেখে দেখতে ক্লাসটা শেষ হয়ে গেল। তারপর ম্যামের পেছন পেছন আজকেও গেলাম, আর আজকেও প্রপোজ করে দিলাম দৌড়। এক দৌড়ে পুরো আমার বন্ধুদের কাছে চলে আসলাম। এইভাবে আমাদের দিনগুলো হাসি খুশি আর মজার মধ্যে দিয়ে চলছে। একদিন আমার সাথে যা হলো তার বলে বোঝাতে পারবো না। এতটা কষ্ট আমার লাইফে আমি জীবনেও পাই নাই। তাহলে চলুন কি হলো খুলে বলি। আমি প্রতিদিনের ন্যায় আজও ম্যামকে প্রপোজ করলাম, আর ম্যাম আমাকে থাপ্পড় দিয়ে বলল, ফাজলামোর একটা লিমিট থাকা দরকার। আমি তোমাকে বারবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, তারপরও কেন তুমি এমন করো? হ্যাঁ, আর নেক্সট টাইম থেকে যদি আমার সামনে এগুলো বলো না, তাহলে তোমার খবর করে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। আমি এইগুলো নিতে না পেরে সোজা বাসায় চলে আসলাম, আর রুমের দরজা বন্ধ করে অনেক কান্নাও করলাম। আর ওইদিকে উফ, কেন যে ওকে মারতে গেলাম। তোর আর মারবই না কেন, সামনে তোর পরীক্ষা। এগুলো সহ্য করতে না পেরে আমি রাফির কাছে গেলাম। তারপর সব কথা খুলে বললাম। সব শুনে রাফি বলল, বন্ধু, আমি বলি কি, আমরা কোথাও থেকে ঘুরে আসি, তাহলে তোর ভালো লাগবে, কি বলিস? এটাই ভালো হবে। এখন বল কোথায় যাওয়া যায়? এক কাজ কর, আমার খালার বাসায় যাই, কি বলিস? তুমি তোমার খালার বাসায় যাবা না কি করবা? তোমার খালাতো বোনকে দেখতে যাবা, এইটাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রেডি থাকিস। আর সুজনকেও তো বলতে হবে যে ও যাবে কি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি সুজনকে ফোন করে এখনই আসতে বলি, তারপর দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে। তারপর রাফি সুজনকে ফোন করে আসতে বলল, আর সুজনও আসলো। তারপর সুজন বলল, দাঁড়া, আগে মাহির থেকে জেনে নেই, দেখি কি বলে। ওকে ঠিক আছে। মাহির গোলাম, বন্ধু, তুই তো আর প্রেম করিস না, তাই তুই প্রেমের জ্বালা বুঝবিও না। আচ্ছা ঠিক আছে, থাক তোরা, আমি মাহির সাথে একটু কথা বলে আসি। এরপর সুজন মাহিকে ফোন করলো, আর মাহি ফোন ধরতেই সুজন বলল, হ্যালো জান, কি করছো গো? এই তো জান, তোমার কথাই ভাবতেছি। তুমি কি করো? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিই। ও, তা খাওয়া দাওয়া করছো কি? করেছি। আর তুমি করেছো কি সোনা? জান, করেছি। আচ্ছা জান, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। বলো। আর উল্টাপাল্টা কিছু মাথায় আনলি, খবর আছে। আরে না, এগুলো কি বলো, আমি এমন কিছু বলবো? আসলে হয়েছে কি, তারপর সব খুলে বললাম। সব শুনে মাহি বলল, আচ্ছা ঠিক আছে, যাও। আর আমাকে সবসময় ফোন করবা। আর যদি শুনি যে কোনো মেয়ের দিকে তাকিয়েছো, তো তোমার একদিন আর আমার যতদিন লাগে। ঠিক আছে সোনা, আমি তোমাকে ফোন করব, আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। আচ্ছা ঠিক আছে। এদিকে সুজনের কথা বলা শেষ হলে আমাদের কাছে এসে বলল ও নাকি যাবে, তাই আমরা সবাই কালকেই যাওয়ার প্ল্যান করলাম। আচ্ছা কালকে সকালে সবাই রেডি থাকিস। আগে খেজুরের রস খাবো, তারপর রাফির খালার বাসায় যাওয়ার জন্য রওনা দেব। ঠিক বলেছিস বন্ধু, আমারও অনেক খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু একা একা যাইতে ইচ্ছে করে না। বন্ধু, ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বাসায় যা, আর ভোর 5টা থেকে বের হবে, বুঝেছিস? কেননা সকাল সকাল বের না হলে আবার খেজুরের রস পাওয়া যাবে না। বন্ধু, ঠিক বলেছিস। আচ্ছা অনেক আটা দেওয়া হলো, এখন বাসায় যাই। কালকে আবার সকাল সকাল বের হতে হবে। তারপর সবাই বাসায় যাওয়ার জন্য বের হলাম, আর বাসায় এসে আম্মুকে খুলে বললাম যে কালকে রাফির খালার বাসায় যাবো, আর আম্মুও রাজি হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য বিছানায় আসলাম। আজ সকালে ওঠার জন্য অ্যালার্ম দিলাম। তারপর আজকে ঘটে যাওয়া কথাগুলো ভাবতে লাগলাম, আর মনে মনে অনেক কষ্ট পেলাম। আমার লাইফে এই প্রথমই কাউকে ভালোবাসলাম, আর সেও আমাকে এমন করে রিজেক্ট করে দিল। তারপর একটা সময় এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর সবাইকে ফোন দিলাম, আর ওদের বললাম বের হওয়ার জন্য। তারপর সবাই একসাথে বের হয়ে বাইক নিয়ে বের হলাম খেজুরের রস খাওয়ার জন্য। সবাই যে যার মতো খেজুরের রস খাওয়ার পর রাফির খালার বাসা দিকে রওনা দিলাম।
প্রায় 2-3 ঘন্টা সময় লাগলো রাফির খালার বাসায় যাইতে। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, রাফির খালার বাসা কিন্তু গ্রামের দিকে আর আমাদের বাসা শহরের দিকে। আর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়, সেটা তো আমরা সবাই জানি। তখন রাফির খালা আমাদের দেখে বলল, কেমন আছো বাবা? আর তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না খালা, আমাদের কোনো সমস্যা হয় নাই, আর আমরা ঠিক আছি। আচ্ছা বাবা, তোমরা সবাই ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তারপর রাফির খালা আবার খাবার আনলো, আর আমরাও খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। কেননা আমরা অনেক জার্নি করে এসেছি, তাই সবাই অনেক ক্লান্ত, তাই আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। আর ওইদিকে আমার জানতোষটা মনে হয় রাগ করে আজকে কলেজেই আসেনি। তোর ভালো লাগে না কেন যে কালকে ওকে থাপ্পড় মারলাম, ইচ্ছে করছে হাতটাই ভেঙে ফেলি। ওইদিকে মায়ারও কোনো কিছু ভালো লাগছে না, যদিও মায়াও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তা কিছুতেই আমাকে বসে দিচ্ছে না। এর কারণ একটাই, মা জানে যে আমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তাই আমাকে পাবেই। আর যদি ভালোবাসার কথাটা মায়া বলে তাহলে আমার পড়াশোনার অনেক ক্ষতি হবে। আর মায়া এটাও জানে যে মায়ের সাথে যে আমার বিয়ে ঠিক হয়েছে এটা আমি জানিই না। আর এদিকে রাফি ঘুম থেকে ওঠে ওর খালাতো বোন রিনার সাথে নদীর পাড়ে যায়। আর রাফি যে রিনাকে ভালোবাসে এটা রিনা ভালো করে জানে, আর রিনাও কিন্তু রাফিকে অনেক ভালোবাসে, এটা রাফিও বোঝে। আর রাফি এটাও জানে রিনা জীবনেও রাফিকে প্রপোজ করবে না, কেননা মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তাই রাফি সিদ্ধান্ত নিয়েছে যে আজকেই রিনাকে ওর মনের কথাটা বলে দেবে। তখন রাফি রিনাকে বলছে, রিনা, আমি তোমাকে একটা কথা বলবো বলেও অনেক দিন ধরে বলা হয়ে উঠছে না, কি করে যে কথাটা বলি তোমায়। আরে কি যে বলো না রাফি ভাই, তুমি আমাকে একটা কথা বলবে, এতেও আবার পারমিশন দেওয়া লাগবে নাকি? কি এমন কথা বলবে, বলে ফেলো তো। আসলে কথাটাই এমন যে বলতে চেয়েও অনেক সংকোচে বলতে পারছি না। আরে রাফি ভাইয়া, এত ভনিতা না করে বলে ফেলো তো। সবই বলবো, আগে তোর ভাইয়া ভাইয়া বলা বন্ধ কর। ভাইয়া ভাইয়া বলতে বলতে কানটা তো ঝালাফালা করে ফেললি। আরে রাফি ভাইয়া, তুমি এমন চেতে যাচ্ছ কেন? আর কি বলবা বলে ফেলো তো, আমার আবার অনেক কাজ আছে। এইদিকে রিনা মনে মনে ভাবছে, রাফি ভাইয়া, অনেক তো হলো তোমার লুকোচুরি, এখন তো আসল কথাটা বলে ফেলো, আমি যে আর পারছি না। তখন রাফি বলল, আচ্ছা ভাইয়া, তুমি বলো তো। আচ্ছা রিনা, আমি তোকে এখন যে কথাটা বলবো এই কথাটা শুনে প্লিজ রাগ করবি না, আর আমাকে ভুলও বুঝবি না। আসলে আমি তোকে সেই অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয়ে বলতে পারছিলাম না, তাই আজ আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। তখন রিনা কান্না করতে করতে বলে, ভাইয়া, অবশেষে মুখ থেকে আসল কথাটা শুনতে পারলাম। তুমি জানো আমার ভিতরে এতদিন ধরে কি ঝড়টাই না চলেছে, আর এই সামান্য কথাটা বলতে তোমার এত সময় লাগলো। ওই শয়তান সেরি, আগে ভাইয়া ডাকা অফ কর, না হলে কিন্তু তোর মাথাটা ফাটিয়ে দিমু। আরে সোনা, কি করবো বলো, তোমাকে সেই ছোটবেলা থেকে ভাইয়া বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, তাই তো এখনও ভাইয়া না বলতে চাইলেও মুখ দিয়ে ভাইয়া চলে আসে। আর তুমি কি এটা জানো না যে ভাই মানেই সাইয়া, সাইয়া। ইসমে মার যাবা। ওফ, আমার সোনা পাখিটা কি বললো রে। আহো সোনা, আমার বুকে আসো, তোমারে আমার মনের খাঁচায় বন্দি করে রাখি। ইস, আমার বুঝি লজ্জা করে না? এমন করে কেউ বলে শুনি? কেউ না বললেও আমি বলি, বুঝলা ময়না পাখি আমার। সোনা, একটা কিস দিবা প্লিজ। ইস, আমার লজ্জা করে না বুঝি? তোমার জিনিস তোমার যা মনে চাই করো, তা আমাকে বলছো কেন? ওরে সোনা, আমি তো পাগল হয়ে যাব। আসো সোনা, একটা কিস দেই। উফ, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? আরে তোমাকে মেরে ফেলবো কেন, ফার্স্ট টাইম কিস তো, তাই ছাড়তেই ইচ্ছে করছিল না। তাই ওই সোনা, আসো না, আরও এক রাউন্ড হয়ে যাক। না, একদম না, কেউ এসে পড়বে তো। তখন রাফি রিনাকে জড়িয়ে ধরে চুলের মুঠি শক্ত করে ধরে 2 ঠোঁট এক করে 5 মিনিট যাবৎ কিস করতে থাকে। রিনা বারবার না করলেও রিনা মনে মনে কোপ করে চাইতেছে রাফি যেন আরও একবার কিস করে বসে। এদিকে রাফি রিনার কথা না শুনে আবার কিস করে বসে। আর এদিকে আমের সুজন ঘুম থেকে উঠে রাফিকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসলাম।
আর এসে দেখি রাফি আর রিনা মানে রাফির খালাতো বোন একে অপরকে কিস করছে। এটা দেখে সুজন মনে হয় নিজের গালে নিজেই থাপ্পড় দেবে, কেননা ওর গল্পকে আজ পর্যন্ত হাতছাড়া কিছুই ধরতে দেয় নাই। আর এদিকে আমি রাফিকে বললাম, আস্তে কর মামা, কেউ এসে যাবে তো। আমার কথা শুনে রাফি আর রিনা দুজনেই হতবাক হয়ে যায়, আর আমাদের দিকে লজ্জায় যেন তাকাতেই পারছে না। থাক মামা, আর সেন্টি খেতে হবে না। তা এগুলো কবে থেকে? আরে মামা, আজকে ওকে প্রপোজ করেছি আর ও রাজিও হয়ে গেছে। কস কি মামা, প্রথম দিনই এত কিছু? আর আমাদের সজুরকে দেখ, আমাদের সবার আগে থেকে প্রেম করছে, এখন পর্যন্ত হাঁটা ছাড়া কিছুই ধরে নাই। দেখ, একদম আমাকে খোঁচা দিয়ে কথা বলবে না। আরে ছিল মামা ছিল, এত রাগও কেন? রাখবো না তো কি করবো? এমনিতেই জীবনটা বেদনা, আর তুই এর মধ্যে আমাকে খোঁচা দিয়া কথা বলস। আমার কি ইচ্ছে করে না এগুলো করতে? কিন্তু কি করব বল, আমার গফের তো বিয়ের আগে এগুলো পছন্দ না, এতে আমার কি দোষ বল তোরা? আরে মামা, মাহি যা করেছে এটা বেটার। বিয়ের পর তো ওকে নিজে করে পাবে, তাহলে সমস্যা কোথায়? ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, তাই ধৈর্য ধরাটাই বেটার। মামা ঠিক বলছিস। আচ্ছা, অনেক হয়েছে তোদের চুমাচুমি, এখন বাসায় চল, আর বিকেলে গ্রামটা ঘুরে দেখব, ঠিক আছে? ওকে বন্ধু, ঠিক আছে, এখন বাসায় চল, অনেক ক্ষুধা পাইছে। তারপর সবাই বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম। তারপর সবাই কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে কখন যে সময় পার হয়ে যাচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়ালই নেই। তারপর বিকেলে সবাই ঘুরতে বের হলাম। আসলে এই প্রথম গ্রামে আসা, তাই গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগলো। আর আমরা একটা কথা তো সবাই জানি, গ্রামের মনোরম পরিবেশ আর সবুজের শ্যামলা শস্যক্ষেতগুলোর দিকে তাকিয়ে থাকতে যে সুখ পাওয়া যায় তা বলে বোঝানো সম্ভব না। ঘোরাঘুরি করতে করতে মায়া ম্যামের কথা তো ভুলেই গেছি। আসলে পরিবেশটাই এমন, এই পরিবেশে থাকলে কী করে আর অন্য কিছু মনে আসবে আপনারাই বলেন। তারপর ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর সবাই বাসায় চলে আসলাম। তারপর সকলেই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ব। এমন সময় মনে পড়ল মায়া ম্যামের কথা। এই প্রথম কাউকে ভালোবাসলাম, আর সে কিনা আমাকে এইভাবে কষ্ট দেবে আমি কল্পনাও করতে পারিনি। এগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে দুফোঁটা পানি পড়লো বসেই পারলাম না। এমন করে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও চায় না। আর ওইদিকে কি করে যে তোমাকে বোঝাবো শোনো, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সেটা বলতে পারছি না। আর আমি নিজেও তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। কি করবো বলো? তোমার পড়ালেখা যে আমি নষ্ট করতে চাইছি না। আমি চাই তুমি ভালো করে লেখাপড়া করো, আর তোমার পরীক্ষার পর তো তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। তাই আমার যতই কষ্ট হোক না কেন, আমি যে নিজেকে ধরে রাখবো। আমি জানি তুমি আমার উপরে অনেক রাগ করেছো আর অভিমানও করে আছো। তুমি চিন্তা করো না, দেখো আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সকল মনের ব্যথা দূর করে দেবো। শোনো, মায়া এইগুলোই মনে মনে বলছে আর কান্না করছে, কেননা আজকে প্রিন্সকে থাপ্পড় দিয়ে নিজেও শান্তিতে থাকতে পারছে না। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আজকে ঘোরাঘুরি করতে লাগলাম। এমন করে প্রায় এক সপ্তাহ চলে গেল। আর এখন বাসায় যাওয়ারও সময় হয়ে গেছে, কেননা সামনে এক্সাম, তাই বাসায় যাইতে হবে। এইদিকে তো রাফিয়া রিনার কান্নাকাটি দেখে আমার হাসি আর দেখে কে, যদিও সামনে প্রকাশ করতে পারছি না। এমন করে সবার থেকে বিদায় নিয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে মায়া ম্যামের কথা বেশি মনে পড়ছে। আর ওদিকে মায়া যেন পাগল হয়ে গেছে এই কয়দিনে আমাকে না দেখে। উফ, প্রিন্স কোথায় তুমি? আমি তো তোমাকে ছাড়া আর থাকতে পারতেছি না, একবার দেখা দাও আমায়। অনেকদিন হলো কলেজে যায় না, তাই আজকে ঠিক করলাম কলেজে যাব। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম যে মায়া ম্যামকে আর জ্বালাবো না, আর বিরক্তও করব না। এগুলো ভাবতে ভাবতেই কলেজে প্রবেশ করলাম। আর প্রবেশ করতে দেখতে পেলাম মায়া ম্যাম আমাকে দেখে আমার কাছে আসছে। এটা দেখে আমি ঘুরে অন্যদিকে চলে যাব, এমন সময় মায়া ম্যাম বলল, এই প্রিন্স শোনো। আমি ম্যামের ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। তখন ম্যাম তাড়াতাড়ি করে আমার কাছে আসতে লাগলো। আসলে প্রিন্স, প্লিজ ওই দিনটার ব্যবহারের জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আসলে ওই দিন আমার মাথা কাজ করছিল না। তুমি এমন একটা কথা বললে আমাকে যে আমি নিজেকে আর সামনে রাখতে পারলাম না, তাই রাগের বশে তোমাকে ওই দিন চট দিয়ে বসেছিলাম। আসলে তুমি একটা কথা চিন্তা করে দেখো, তোমার আর আমার কোনো দিক দিয়েই যায় না।
তুমি কোথায় আর আমি কোথায়? আর আমি তোমার থেকে প্রায় 5 বছরের বড়। এখন তুমি এটা চিন্তা করে দেখো, এই বিষয়টা সমাজ কখনো মেনে নেবে না। তাই আমি চাই না ওই সম্পর্কটা আর বেশি দূরে আগাক। আর আমি ভুল করে থাকলে সত্যি আমি লজ্জিত, আমাকে মাফ করে দেবে? ম্যামের এমন কথা শুনে আমার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল, কিন্তু আমি তা প্রকাশ করলাম না। আমি নিঃস্ব হয়ে শুধু তাকিয়েছিলাম। তখন মায়া ম্যাম আবার বলল, আর সামনে তোমার এক্সাম আছে, তাই আমার মতে এই বাজে চিন্তা ভাবনাগুলো বাদ দিয়ে পড়াশোনায় ফোকাস দাও। আর আল্লাহর কপালে যা রাখবে তাই হবে, আল্লাহর উপরে ভরসা রেখো। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি তাহলে ক্লাসে যাই। আর আপনিও ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। যদিও এগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে তো আর কিছু করার নেই। তাই মন খারাপ করে আমার বন্ধুরা যেখানে আড্ডা দিচ্ছিল সেখানে চলে আসলাম। আর দেখতে পেলাম আমাদের বন্ধুদের কাছে নতুন একজন মেয়ে এসেছে, হয়তো নতুন ভর্তি হয়েছে। আমি তখন রাফিকে বললাম, এই মেয়েটা কে রে? তখন রাফি বলল, ও, ওই মেয়েটা, এই মেয়েটা আজ নতুন ভর্তি হয়েছে আর ওর কোনো বন্ধু বান্ধবী নেই, তাই আমাদের কাছে আসলো বন্ধুত্ব করতে। তখন আমার বন্ধু বানিয়ে নিলাম, দ্যাটস এটাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তখন আমি রাফির কানে কানে বললাম, কিরে শালা, তুই যে মেয়ে বান্ধবী বানিয়েছিস এটা কি তোর রিনা জানে নাকি আমি বলবো? আরে বন্ধু, এমন করিস না, তাইলে আমার চাকরি থাকবে না। তুই কি চাস আমার ভালোবাসাটা নষ্ট হয়ে যাক? আর আমি কি ইচ্ছে করে বান্ধবী বানিয়েছি নাকি? অনেক রিকোয়েস্ট করলো, আমি কি করব বল? আর সৌজন্য তো এখানে আছে, সুজনকে জিজ্ঞাসা কর। আচ্ছা বাদ দে এগুলো, আমি এমনি মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে গেছে, সবাই ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে চলে আসলাম। তারপর দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ করলাম। এখন বাসা যাওয়ার পালা। গেটের বাইরে আসতে নেব, অমনি পেছন থেকে মায়া ডাক দিল। জি ম্যাম, কী বলবেন বলেন। এই প্রিন্স, তোমার সাথে যে তখন একটা মেয়েকে দেখলাম, ওই মেয়েটা আবার কে? আর তোমারই বা কি হয়? দেখলাম অনেক হেসে হেসে কথা বললে। সেটা আপনার না জানলেও চলবে। নিজের মাথায় নিজের তেল দেন। অন্য কি করতেছে এটা আপনাকে না দেখলেও চলবে। আচ্ছা আসি, বাই, ভালো থাকবেন। তখন মায়া মনে মনে বলল, হতচ্ছাড়া, তোর সাহস তো কম না, আমাকে থ্রেট দিস তাই না? দাঁড়া, আমারও সময় আসবে, তখন তোকে হাড়ে হাড়ে দেখে নেব। শয়তান বজ্জাত উগানটা, পেতনির জামাই। হ্যাঁ, এগুলো কি বলি? পেতনি তো তাহলে আমি হয়ে গেলাম। তোর কি যে করি না, সেটা আমার মাথা পুরোই খেয়ে ফেলেছে। কবে যে তাকে আমার করে পাবো, সেটা আমাকে দিন দিন যেন পাগলি করে দিচ্ছে। মনে হচ্ছে এখনই চাপিয়ে খেয়ে ফেলি। তোর দুটো যা লাল টকটক ওগুলো, ওগুলো দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। চিন্তা করো না চান্দু, আর তো মাত্র কিছুদিন, তারপর তোমার এক্সামটা হয়নি, তারপর তোমায় মজা দেখাবো আমি চান্দু। মায়া মনে মনে এগুলোই ভাবছে। আর আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আবার শুরু হয়ে গেল আমার ভাঙা রেডিও। তারপর আর কি, আমার ভকাচকা খেয়ে ওপরে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেলাম। তারপর একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে আবার রাফির ফোন রিসিভ করতেই রাফি বলল, দোস্ত, আজকে তো খেলা আছে, বিকেলের দিকে তাহলে ব্যাট নিয়ে বের হোস। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, আমি ঠিক টাইম মতোই বের হব না। তারপর আর কি, বিকেলে খেলাধুলা করে আবার রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। তারপর কলেজে গেলাম। এভাবেই কলেজ টু বাড়ি, বাড়ি টু কলেজ করতে করতে এক্সামের সময় ঘনিয়ে আসলো। আর দেখতে দেখতে এক্সামগুলো শেষ হয়ে গেল। এরই মধ্যে সুজনের বিয়ে ঠিক হয়ে গেছে মাহির সাথে। যদিও এর মাঝে অনেক কাহিনী হয়েছে। মাহির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, তারপর মাহি সুইসাইড করতে গিয়েছিল। তারপর মেয়ের এই অবস্থা দেখে তার মা বাবা আর রাজি না হয়ে থাকতে পারেনি। তারপর ওদের বিয়ে ঠিক করা হলো। ওদের বিয়ে সামনের মাসে 1 তারিখে, আজকে 25 তারিখ। তাই সুজন আমাকে বলল আজকে থেকে নাকি শপিং শুরু করবে। আমি আর কি বলবো, আমার তো আর কোনো সমস্যা নেই। তাই আমিও হ্যাঁ বলে দিলাম। আর হ্যাঁ বলবোই বা না কেন, ফ্রিতে যেহেতু মালকড়ি পাবো, হ্যাঁ না বলে উপায় আছে। দেখতে দেখতে আজকে 30 তারিখ, মাহির গায়ে হলুদ এবং সুজনেরও গায়ে হলুদ। তাই আমি রাফি দুজনে মিলে সুজনকে গায়ে হলুদ দিয়েছি। এমন সময় সুজন বায়না ধরলো ও নাকি মাহিদের বাসায় যাবে। এখন আমি আর রাফি কী করব ভেবে উঠতে পারছি না। তাই ডিসাইড করলাম সুজনকে বোরকা পরিয়ে তারপর নিয়ে যাব। যেমন ভাবা তেমন কাজ। সুজনকে বোরকা পরিয়ে তারপর মাহিদের বাসায় নিয়ে গেলাম। যদিও বোরকা পরা আমাদের সাথে দেখে সবাই নানান প্রশ্ন করতেছিল,
তারপরও অনেক আবল তাবল বুঝিয়ে সবাইকে বুঝিয়েছি, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে এসে সুজনের বোরকাটা খুলে ফেলল। সুজনকে এই অবস্থায় দেখে সবাই তো অবাক হয়ে গেল, আমরা অনেক লজ্জা পেলাম, আর সাথে সুজনও। তার এক মুহূর্ত দেরি না করে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে সুজনকে তো আমি আর রাফি ইচ্ছা মতো ধোলাই দেওয়া শুরু করলাম, আর বললাম, শালা তোর জন্য আজ সবার সামনে আমাদের মান সম্মানের তেনা তেনা হয়ে গেল। তখন সুজন বলল, কি করব বল, আমার কি দোষ? আমি কি জানতাম নাকি ওই মেয়েটা এমন করবে? সব দোষ ওই মেয়েটার। আচ্ছা বাদ দে, যা হবার তা হয়ে গেছে, এখন কালকের জন্য প্রস্তুত হ। কি বলিস রাফি? মামা ঠিক বলেছিস। আর মামা টাকা পয়সা রেডি রাখো, না হলে কিন্তু ঘরে ঢুকতে পারবে না। আরে মামা, ওইটা নিয়ে তোমার প্যারা নেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, এখন সবাই ঘুমিয়ে পড়, অনেক রাত হলো, কালকে তো আবার রাত জাগতে হবে তাই না? আবার বিড়াল মারারও ব্যাপার স্যাপার আছে। আর আজকে যা ঘুম পারবি পেরে নে, এরপর থেকে আর ঘুম পারতে পারবে কি না বা ঘুমাইতে দিবে কি না তারও সন্দেহ আছে। এইভাবে কথা বলতে বলতে আমরা সবাই ঘুমিয়ে গেলাম। পরের দিন বিয়ে বাড়ি গিয়ে যা হয় আর কি, ফার্স্টে গেট ধরা হলো, অনেক অনেক তর্ক বিতর্ক নিয়ে গেট থেকেও রেহাই পাওয়া গেল। তারপর আর কি দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। আজ থেকে আমাদের বন্ধু সুজন আর আমাদের নাইরে রাফি, সে তো এখন মাহির হয়ে গেল রে। হরে মামা, আমারও একদিন আলাদা হয়ে যাবো, আমারও একটা করে বউ থাকবো রে, তখন মজা আর মজা। দুরহালা ভালো হয়ে যা, তোর বিয়ে কবে? বন্ধু আমি আর একা থাকতে পারবো না, আমি আজকেই বাসায় গিয়ে আম্মুকে বলবো আমার বিয়ে করায় না দিলে আমি আজকেই গলায় ধরে দিমু, আর না হলে বিষ খামু, তখন যা হবে দেখা যাবে। দুরহালা ভালো হয়ে যা, তোর বিয়ে কবে? হ্যাঁ রে বন্ধু, আমি আর কি বলবো বল, আমি তো আমারে অনেকবার বলেছি যে আমারে বিয়ে করে দাও, তোরা তো জানোসই, কিন্তু মা আমারে কি করে তাও তো জানোস। বিয়ের কথা বললেই আমারে ঝাড়ু পিঠা করে। আল্লাহ জানে আমার আম্মা আমারে কেন বিয়ে করাতে চায় না, সবই কপাল। এভাবে কথা বলতে বলতে সুজনের বাসর ঘরের সময় হয়ে যায়। তো আমরা যথারীতি ঘর সাজানোর পর দরজায় তালা মেরে দাঁড়িয়ে আছি। এমন সময় বউ নিয়ে সুজন আসলো ঘরের সামনে। তখন আমাদের দাবি টাকা দিতে হবে, সুজনও আমাদের দাবি মেনে নিল। পরে আর কি যথারীতি ওদের বাসর ঘরে ঢুকতে দিলাম। তারপর সুজনের কানে কানে বললাম, মামা যাই করবি সাবধানে করিস, আর বিড়ালটা কিন্তু আজকেই মারবি, না হলে লোকে বলবে জামাইয়ের দম নাই, জামাই কিছুই পারে না, বুঝলি? হ্যাঁ মামা। এইভাবেই হাসি ঠাট্টার মধ্য দিয়ে সুজনের বিয়েটা কমপ্লিট হয়ে গেল। তো এখন পালা রাফির। এদিকে রাফি বাসায় গিয়ে তার আম্মুকে বলছে, আম্মু আমি রিনাকে ভালোবাসি, আর তুমি যদি রিনার সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি সুইসাইড করব। তুমি আজকেই খালাকে বলবে আমাদের বিয়ের কথা, আর যদি না বলো তাহলে এই দেখো বিষের বোতল, আমি এখনই খেয়ে আত্মহত্যা করব। এখন যা করার তুমি করবে। এদিকে রাফির এমন কথা শুনে ওর আম্মু চিন্তায় পড়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। আর ছেলেও তার এক কথার মানুষ, একবার যা বলবে তাই করবে। তাই রাফির আম্মু ডিসাইড করলো তার বোনকে এ ব্যাপারে জানাবে। যেমন ভাবা তেমন কাজ। তখনই রাফির আম্মু তার খালাকে ফোন করলো। বোন কেমন আছিস রে? আর তোকে একটা দরকারি ফোন করা, জানি না বিষয়টা তুই কিভাবে নিবি, কিন্তু এই বিষয়টা না বলেও কোনো উপায় নেই, তাই যা উত্তর দিবি ভেবেচিন্তে উত্তর দিবি। হ্যাঁ রে বোন, যা বলবি বলে ফেল, এত ভাবনা চিন্তার কি আছে। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুই কেমন আছিস? এই তো বোন, আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন তোকে কি করে যে বলি, আসলে আমারও কিছু করার নাই। আমার ছেলে নাকি তোর মেয়েকে ভালোবেসে ফেলেছে, আর তোর মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে না দিই তাহলে আমার ছেলে গলায় দড়ি দেবে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করবে। এখন বল আমি কি করব? আমি যে আর পারছি না, এখন তুই যা বলবি আমি তাই করব। আর তুই তো জানিসই আমার ছেলে এক কথার মানুষ, একবার যা বলবে তাই করবে, তাই তুই যা বলবি একটু ভেবে চিন্তে বলবি। হ্যাঁ রে বোন, তোর এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজেও জানি যে তোর ছেলে আর আমার মেয়ে একে অপরকে অনেক আগে থেকে ভালোবাসে, আর আমি তোর ভয়ের এতদিন কিছু বলতে পারিনি। আসলে আমি ছোটবেলা থেকেই চাইতাম তোর ছেলেকে আমার মেয়ের হাতে তুলে দিতে, কারণ তোর ছেলেকে আমি নিজের ছেলের মতোই মনে করি। আর তুই এটাও জানিস আমার কোনো ছেলে নেই, তাই তোর ছেলেকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। হ্যাঁ রে বোন, আমি এটা জানি যে তুই আমার ছেলেকে নিজের মতোই ভালোবাসিস, আর আমিও তোর মেয়েকে আমার মেয়ের মতো ভালোবাসি। তাই আশা করছি এটা নিয়ে আর বলার মতো কিছু নাই। তাই আমরা এক কাজ করি, দুই ছেলে মেয়ের হাত এক করে দিই,
এতে আমাদের আত্মীয়তাও আরও দৃঢ় হবে আর বোন থেকে বেআইন হয়ে যাব। কি বলিস? কথাটা খারাপ বলিসনি বেআইন। আচ্ছা তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে দুই ছেলে মেয়ের হাত এক করে দেই, এটাই ভালো হবে। এভাবে রাফির মা আর রাফির খালা মিলে রাফির বিয়ের তারিখ ও দিনক্ষণ ঠিক করলো। আর এতে করে রাফি অনেক খুশি, কেননা তার ভালোবাসার মানুষকে নিজের করে পাবে। আর ওইদিকে সুজন তার এতদিনের প্রতীক্ষার ফল আজকে রাতেই পেয়ে যাবে, তাই তার যেন আর তর্স হয়েছে না। সুজন মাইকে বলল, অনেক দিনের প্রতীক্ষার পর অবশেষে তোমায় পেলাম। তোমাকে পেয়ে এই আজ আমি ধন্য হয়ে গেলাম। জানি না কি করে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসি। তুমি কি সারা জীবন এইভাবেই আমাকে ভালোবেসে যাবে? সোনা, নিজে থেকে বেশি ভালোবেসে যাব যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আর তোমাকে এত ভালোবাসি বলেই তো সুইসাইড করার চেষ্টাও করেছিলাম। একমাত্র বলতে গেলে আল্লাহ চেয়েছে বিধায় আমি তোমাকে পেয়েছি, না হলে কখনো পেতাম না। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন শুধু এই হৃৎপিণ্ডগুলো তোমাকে ভালোবাসি বলবে। জান, আমি সবই জানি তুমি আমার জন্য কি কি করেছো। আমি এটাও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা যাই হোক, আমার বন্ধুরা বললো বাসর ঘরে নাকি বিড়াল মারতে হয়। এটা আবার কি জিনিস আমাকে একটু বলবে? সেটা না মারলে নাকি আমাকে সবাই ভাববে। ও তাই নাকি? দাঁড়াও সোনা, এত তাড়াহুড়ো কেন? আগে নফল নামাজটা পড়িনি, তারপর তোমাকে বিড়াল মারাটা শেখাবো। তারপর আর কি, নামাজ পড়ে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর এদিকে মায়া ছটপট করছে আমাকে পাওয়ার জন্য। দূর। তারপর আর কি, নামাজ পড়ে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আর এদিকে মায়া ছটপট করছে আমাকে পাওয়ার জন্য, তার যেন আর তরিস হয়েছে না। তাই তার সকল চরম লজ্জা বেদ করে তার মাকে বলল, আম্মু, তুমি না বলেছিলে প্রিন্সের এক্সাম শেষ হলে আমাদের দুজনের বিয়ে দিবে? এক্সাম শেষ হলো কবে? এক্সাম শেষ হলো সেই কবে? এখন অবধি তো আমাদের বিয়ের ব্যাপারে কোনো কথাই বললো না। এটা কিন্তু ঠিক না। প্লিজ আম্মু, কিছু একটা করো না। মেয়ে আমার বলে কি যে মেয়ে কিনা তার আব্বুর বন্ধুর ছেলেকে বিয়ে করবে না, সে কিনা আজ নিজেই বিয়ের কথা বলেছে। এই কথা কি আমার শুনতে হলো? আম্মু বর্ণিতা করো না তো, অনেক তো হলো। আর কত একা থাকবো বলো? শেষমেশ বুড়ি হয়ে গেলে প্রিন্স আমাকে বিয়ে করবে না। প্লিজ আম্মু, তুমি আব্বুকে বলো না আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। আবার তুমি আব্বু কি এটা বলো না যে আমি বলেছি বিয়ের কথা। মানে বলতে চাইছি তুমি আবার আব্বুকে বলো না যে আমি বলেছি বিয়ের কথাটা। বুঝোই তো আমার তো লজ্জা আছে, তাই না? যদিও তুমি আমার মা, তাই তোমাকে বললাম আর কি, লজ্জা করলো না। এই ঠিক আছে, তোর চিন্তা করতে হবে না। সামনের মাসে 5 তারিখে তোর বিয়ে। আজকে তো 30 তারিখ, তাই না? আর মাত্র হাতে আছে 5 দিন। তো এই 5 দিন যা করার করে নে, আর যা কেনাকাটা সব কিছু করে নে, বুঝছিস? আম্মু, তুমি এই কথাটা এখন বলছো? তুমি এটা ঠিক করনি আম্মু, মোটেই ঠিক করনি। যাও, তোমার সাথে কথাই নেই, পচা আম্মু। আর এদিকে আমার বাসায় আমার আম্মু আমাকে বলছে, প্রিন্স, অনেক দিন তো বিয়ে বিয়ে করেছিস, তাই আর 5 দিন পর তোর বিয়ে তোর আব্বুর বন্ধুর মেয়ের সাথে। কেনাকাটা করবি, এই 5 দিনের মধ্যেই করে নে। আম্মু তুমি এটা কি বলছো? আমি তো তখন মজা করে বিয়ের কথা বলতাম, আর তুমি আমাকে না জানিয়ে না শুনে আমার বিয়ে ঠিক করে দিলে। এটা কিন্তু ঠিক না আম্মু, এই বিয়ে আমি করতে পারবো না। যা বলার তোর আব্বুকে বলবি, আমাকে বলছিস কেন? বিয়ে কি আমি ঠিক করেছি নাকি? তোর আব্বু ঠিক করেছে। আর তুই এটাও ভালো করে জানিস তোর আব্বু এক কথার মানুষ, তাই সে যেটা করবে তাই মাথা পেতে মেনে নিতে হবে। আর আমি শুনেছি মেয়েটা নাকি তোর সিনিয়র, তাও 5 বছরের। আবার দেখতেও নাকি মাশাল্লাহ অনেক সুন্দর। তাই আর না করিস না বাবা। আর না করলেও কোনো কাজ হবে না, কারণ তোর আব্বু একবার যেটা বলবে সেটাই করবে। আশা করি বুঝতে পেরেছিস। কথা শুনে আমার ভেতরে যেন হাহাকার করে উঠল, কেননা ম্যামকে আমি এখনও অনেক ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কাউকে কখনো মেনে নিতে পারবো না। আর আব্বুর কথার বাইরেও যেতে পারবো না, কেননা আব্বুর অলরেডি 2টো স্ট্রোক আছে, আর একটা করলে তাকে আর বাঁচানো যাবে না। আর আব্বু এক কথার মানুষ, সে একবার কথা দিলে সে মরে গেলেও নজর হবে না। এগুলো ভাবতেছি আর বুকটা যেন ফেটে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি খুব কাছের কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছি, যেটা হারিয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। এগুলোই ভাবছি। তখন রাফি ফোন দিয়ে বলল, দোস্ত, কাম তো ঘটিয়ে ফেলছি।
আমি তো আম্মুকে ব্ল্যাকমেল করে আমার আর রিনার বিয়ের ব্যাপারটা সেটিং করে ফেলেছি। আর বাসায় এমন ব্ল্যাকমেল করেছিলাম যে রাজি না হয়েও আর থাকতে পারেনি। আর 2 দিন পরেই আমার বিয়ে, তাই তুই কিন্তু কালকে থেকেই আমার সাথে থাকবি, সকল শপিং ও সব কিছুর মধ্যে থাকবি, মনে থাকে যেন। আর তোর কি খবর? আমার আর খবর আর বলিস না, আমারও তো 5 দিন পর বিয়ে ঠিক হয়ে গেছে। শুনলাম আবার বন্ধুর মেয়ে নাকি আবার আমার বউ হবে, তাও আবার 5 বছরের সিনিয়র। আরে শালা, সারা জীবন না সিনিয়র সিনিয়র করতি, এখন দেখ তোর কপালে সিনিয়রই জুটলো। চিল ব্রো, চিল মারো। আর সিনিয়রের কি প্যারা সেটা বিয়ের পরে বুঝতে পারবে। বন্ধু, বাজে কথা বাদ দে তো। এমনি মন টন ভালো নেই। আমি মায়া ম্যামকে এখনও ভুলতে পারিনি। আর আমি জানি না যে আব্বুর বন্ধুর মেয়েকে আমি মেনে নিতে পারবো কি না। আর তুই তো আমার আব্বুর খবর জানিসই, সে একবার যেটা বলবে মরে গেলেও তা নজর হবে না। আরে বন্ধু, রাগ করিস কেন? থাক, আর মজা করবো না। কি করবি বল? একটা কথা মাথায় রাখিস, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। তাই কপালে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাক, শিখে যায়। আর কালকে সকালেই আমাদের এখানে চলে আসিস, শপিং করতে যাব, ঠিক আছে? আর সুজনকে বললাম সে নাকি আসবে না, সে তার শ্বশুর বাড়িই আছে, সে একেবারে বিয়ের মধ্যে আসবে। তাই আমার কাছে বলতে একমাত্র তুই আছিস। তাই না করিস না বন্ধু, তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। আরে আমি কি একবারও না করেছি? তাহলে এত হাইপার হচ্ছিস কেন? প্যারা নাই বন্ধু, আমার জীবনে যাই হোক না কেন সেটা নিয়ে তোদের না ভাবলেও চলবে। আর আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, সেটা আমিও জানি। তাই সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি। এভাবে দেখতে দেখতে রাফির বিয়ের দিন ঘনিয়ে আসলো, আর ধুমধাম করে রাফির বিয়েটাও হয়ে গেল। এখন সে আছে বাসর ঘরে। তো চলুন বাসর ঘরে কি হচ্ছে জেনে আসি। অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি, তাই আজকের রাতটা একান্তই আমাদের দুজনের। আমাদের দুজনের মাঝে আর কেউ আসবে না। কি বলো সোনা? আমার জানতুস, আমার কলিজা, আমার হীরা। ইস ইস, এমনভাবে বলো না, আমার বুঝি লজ্জা করে না? তাই নাকি? তোমার আবার লজ্জা আছে? সেটা তো আগে জানা ছিল না। তোমাকে বলছে যে আমার লজ্জা নেই, আমার অনেক লজ্জা। দেখো না, লজ্জা মনে হচ্ছে আমি তো তোমার ভিতরেই ঢুকে যাই। ও তাই নাকি? ওই শোনা, চলো না আজকে হয়ে যাক। কি হবে? কিছুই হবে না। কি বললে তুমি? কিছুই হবে না তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর আর কি, রাফি আস্তে আস্তে রিনার 2 ঠোঁট এক করে চষতে লাগলো। তারপর রিনাও রেসপন্স করতে লাগলো। তারপর বাকিটা ইতিহাস। আর এদিকে হঠাৎ একদিন মায়ের সাথে আমার দেখা হয়ে গেল। তখন আমি মাকে বললাম, কেমন আছেন ম্যাম? আর আশা করি অনেক ভালো আছেন, তাই না? এখন তো আমি আপনাকে ডিস্টার্ব করি না, তাই ভালো থাকারই কথা। ও হ্যাঁ, আর একটা কথা, আমার আর 3 দিন পর বিয়ে। তো আশা করি আপনি নিশ্চয়ই আসবেন। যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। কি বলেন, আসবেন না? কি বলো? আসবো না কেন? অবশ্যই আসবো। আমি না আসলে তো বিয়ে হবেই না। কি বলেন ম্যাম? বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। আপনি না আসলে বিয়ে হবে না কেন? আরে পোকা ছেলে, সেটা তো শুধু কথার কথা। তখন আমি মনে মনেই বললাম, আরে পোকা, আমি যে তোর বউ হব, আমি তোর আব্বুকে বলতে নিষেধ করেছি যে আমি তোর বউ। আর তোকে আমার পিক দেখাতেও নিষেধ করেছি। বোকা ছেলে, তোকে যে আমি কতটা ভালোবাসি সেটা না হয় তোকে বিয়ের পরেই দেখাবো। শুধু দেখাবোই না, তোকে ভালোবেসে একদম প্রেগনেন্ট করে দেবো। দেখ তার কি, আমি তো পুরাই পাগল হয়ে গেছি রে। যাই হোক পিচ্ছি, আমার যে তোকে লাগবেই লাগবে। মন তো চাইছে এখনই তোকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করে দিই। মায়া মনে মনে এগুলোই ভাবছে আর লজ্জা পাচ্ছে। আর এদিকে আমার মনটা ভীষণ খারাপ, কেননা আমি মনে করেছিলাম যে ম্যাম হয়তো আমাকে ভালোবাসে আর আমার বিয়ের কথা শুনে অনেক কান্নাকাটি করবে আর আমাকে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলবে। কিন্তু আমার ধারণাটা পুরোটাই পাল্টে গেল। আমার বিয়ের কথা শুনে যেন ম্যাম অনেক বেশি খুশি হয়েছে, আর এটা আমি মানতে পারছি না। তো মন খারাপ করে মায়ার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম আর রুমের ভেতর ঢুকে দরজাটা আটকে দিলাম আর অযথারায় কান্না করতে লাগলাম। আর এভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো অতিরিক্ত কান্না করলে আমার ঘুম চলে আসে আর আমি ঘুমিয়েও যাই। তো যাই হোক, এভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিনক্ষণ চলে আসলো। যদিও এতে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমি ম্যামকে কিছুতেই ভুলতে পারছি না আর না পারছি এই বিয়েটা মানতে।
তবুও নিজের সাথে যুদ্ধ করে অবশেষে বিয়েটা করেই ফেললাম। আমার বউটা এখন বাসর ঘরে বসে আছে, আর আমি ছাদে বসে সূর্যন আর রাবির সাথে আড্ডা দিচ্ছি। আড্ডা বলে ভুল হবে, তারা কথা বলছে আর আমি শুধু শুনছি। তারা আমাকে অনেক বোঝালো আর আমাকে বুঝিয়ে আমার রুমে পাঠালো। যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাও তাদের জোড়াজুড়িতে যেতে হলো। রুমে আসতেই দেখতে পারলাম খাটের মাঝখানে অনেক বড় ঘোমটা দিয়ে বসে আছে। বুঝতে পারলাম এটাই আমার বউ। আর আমার আসার আওয়াজ পেয়ে আমার বউ আমাকে সালাম করতে আসলো, আর আমি তাকে সালাম করতে না দিয়ে বললাম, দেখেন, আমার এই বিয়েটা মানতে অনেক সময় লাগবে, কেননা আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। বাট আমি তো তাকে ভালোবাসতাম। আমি বলতে চাইছি এটাই যে আমাকে কিছুদিন সময় দেন, আমি নিজেকে একটু গুছিয়ে নেই, তারপর না হয় আমার থেকে স্বামীর অধিকারটা পাবেন। এর আগে আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, কাউকে সালাম করতে হয় না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কারো সামনেই মাথা নত করতে হয় না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কি বললি তুই আমাকে? তুই স্বামীর অধিকার দিবি না আমাকে? আমি জোর করে স্বামীর অধিকার আদায় করে নেব। আর কি বললি তুই অন্য কাউকে ভালোবাসিস? তোর ভালোবাসা আমি ছোটাচ্ছি। হে কি মায়া ম্যাম, আপনি এখানে কি করে? আর আমার বউ কোথায়? তাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? এই কি? আমি এখানে থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, তুই কি অন্য কাউকে আশা করেছিলি? আজকে তোর খবর করে ছেড়ে দেবো আমি। তুই কি ভেবেছিস আমি তোকে এত সহজে ছেড়ে দেবো? আরে গাধা, তোর আর আমার বিয়ে তো আমার আব্বু আর তোর আব্বু ছোটবেলা থেকেই ঠিক করে রেখে দিয়েছিল। সেটা আমি জানলেও তোকে কখনো জানতে দেইনি, কেননা আমি চেয়েছিলাম তোকে আমি সারপ্রাইজ দেবো। আর আজ দেখ সারপ্রাইজটা পেয়েও গেলি। তখন আমি মায়া ম্যামের ওপর অভিমান করে বললাম, ম্যাম, আপনি যা ভাবছেন ভুল ভাবছেন। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। আর হ্যাঁ, আমি আপনাকে একসময় ভালোবাসতাম, কিন্তু এখন আর ভাসি না। এখন আমি অন্য কাউকে ভালোবাসি। আশা করি বুঝতে পেরেছেন। কি বললি তুই? তুই অন্য কাউকে ভালোবাসিস? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন না, আমার যতদিন লাগে। আর ভালোবাসা তাই না? ছোটাচ্ছি তোর ভালোবাসা, আর আমাকে স্বামীর অধিকার দেবে না তাই না? তুই জানিস আমি তোকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তোর পরীক্ষার ক্ষতি হবে দেখে আমি কখনোই তোকে বলিনি। আর নিজেকে কত কষ্টে কন্ট্রোল করে রেখেছি জানিস না? তুই বুঝবিও না। তোকে দেখে আমার একটু তোকে চুমাইতে চুমাইতে প্রেগনেন্ট করে দিতে মন চায়। যদিও প্রেগনেন্টটা তুই হবি না, আমিই হব, কিন্তু কি করবো বল, নিজেকে যা তোরে রাখতে পারি না। অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে রেখেছি এতদিন, আর এতদিন পরে আমি তোর হলাম রে। এখন আমাকে ফিরিয়ে দিস না, তাহলে আমি যে আর থাকতে পারবো না, পাগল হয়ে যাবো তোর ভালোবাসার ছোঁয়া না পেলে। আমি যে আর থাকতে পারবো না, প্লিজ আমাকে আর কষ্ট দিস না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটু ভালোবাসা দাও, কথা দিচ্ছি। আর জীবনেও তোমাকে কষ্ট দেবো না। এতক্ষণ এই কথাগুলো বলে আমি প্রিন্সকে কিস করতে লাগলাম। প্রথমে প্রিন্স কোনো রেসপন্স না করলেও একটু পরেই ঠিকই রেসপন্স করেছে। আর আমিও যেন ওর রেসপন্স পেয়ে পাগল হয়ে যাচ্ছি, নিজেকে আর ধরে রাখতেই পারছি না। তখন প্রিন্স আমাকে আটকে দিয়ে বলে, হে পাগলে, আগে নামাজটা তো পড়ে নেই, তারপর না হয় যা করার করো। তারপর একে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। তারপর শুরু হয়ে গেল খোলাখুলির এক মহাযুদ্ধের খেলা, যে খেলায় কে হারবে আর কে জিতবে তার কোনো নিশ্চয়তা নেই। ভেসে যাবে পবিত্র সুখের জোয়ারে, আর বাকিরা না হয় ইতিহাসই থাক। আর আপনারাও ইতিহাসের পাতা থেকে জেনে নেবেন। আর আরেকটা কথা, যদিও চেয়েছিলাম মায়াকে কষ্ট দেব, কিন্তু তার এই আকুলতা আর ভালোবাসার নেশা দেখে তাকে আর কষ্ট দিতে পারলাম না। আর আজকের গল্পটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এটা দিয়ে আমার দ্বিতীয় গল্প লেখা, আর এটার রাইটার আমি নিজেই, প্রিন্স আহমেদ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।